আমি আলোচনাটা শুরু করব হাসিন ভাই আপনাকে দিয়ে। হাসিন ভাই, প্রায় এই রিপাবলিক টিভি ইন্ডিয়া এবং আহ, ভারতের গণমাধ্যম কথায় কথায় তারা লাফাইয়া বলে আমরা চিটাগং নিয়ে নেব, চিটাগং আমাদের হবে, চিকেন নেকড়ে আমরা লায়ন নেক বানাইয়া দেব। কিন্তু আমাদের দেশের কোন সরকার, কোন রাজনৈতিক দল কেউই এই সাবজেক্টে স্পেসিফিক বলে না দিস ইজ গোয়িং টু বি আওয়ার পলিসি, তোরা চিটাগং নিতে আয়, তোদেরকে চিটাগংটা দিয়ে দেই, এ ধরনের কথা কেউ বলে না। এটা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? এটা কোন রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? এটি সশস্ত্র বাহিনীর আইএসপিআর এর পড়ে কিনা? এ ধরনের কোন প্রতিবাদ আপনার চোখের সামনে পড়েছে কিনা কর্নেল হাসিন? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আসলে এটা খুব লজ্জাজনক, বেশ অনেকদিন যাবত ভারতের বেশ কিছু মিডিয়া আমাদের নিয়ে আপত্তিকর কথা বলে, আমার সার্বভৌমত্ব নিয়ে কথা বলে। আজকে বলে চিটাগাং নিয়ে নিব, আমার কিছুক্ষণ পর লাভ দিয়েই বলে দেয় যে আমরা ওই উত্তর অঞ্চল হিলি এলাকা, ওই এলাকাটা কেটে দিবে। আসলে ভারত কি করবে আমি জানি, ভারতের সেই শক্তি সামর্থ্য বা ভারতীয় জানে। দেখেন, ব্রিটিশ চলে যাওয়ার পরে কাশ্মীরে ভারত একটা পতন ধরা খায়, পরাজিত হয় কাশ্মীরে পাকিস্তানের সাথে, এরপরে 62 সালে চীনের সাথে, এরপর 65 ওয়ারে। আসলে কাজে কলমে ওরা ইউনিফর্ম পরে, এরপর ফাইনালি দেখেন ওই সিঁদুরে চরম একটা বিব্রত অবস্থা পড়ছে ভারত। 71-এ সম্পূর্ণ কাজ করেছে মুক্তিযোদ্ধা। তো ভারত এরকম আবল তাবল বকে, সে যে আবল তাবল বকে বিদায় হয়তো আমাদের সরকার কিছু বলে না, বাট আমাদের মিডিয়াগুলি, আমাদের ইউটিউব চ্যানেলগুলি, তারা তো দুই একটা কথা বলতে পারে। আমাদের গোয়েন্দাগুলি তো আমাদের স্পন্সর করতে পারে, আমরা তো কথা বলি। আমাদের কাজে লাগা, আমি তো পয়সা যাচ্ছি না, আমরা বলবো। আপনি সাথে আমরা কথা বলে শান্তি পাই এইসব ব্যাপারে, বাকিরা সে সাহস করে না। আমাদের কথা বলতে হবে, এবং এই যে কথাগুলি বলে আপত্তিকর, খুবই দুঃখ লাগে। আমাদের সেনাবাহিনী যাই থাকুক, আমাদের জনগণ, প্রত্যেকটা জনগণই শক্তি সামর্থ্যপূর্ণ জনগণ, আমরা ভারতের মতো না। আপনি দেখছেন ওই বিএসএফ এর বিডিআর এর সাথে কাচি হাতে এক বাঙালি আমাদের সীমান্তে কত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দ্যাট ইজ দ্য স্পিরিট। ভারতকে আলোচনা করবে জঘন্যতম একটা দেশ, তার শর্টকাট হলো ফেলানি ঝুলন্ত লাশ তার কাটায়। আমি মনে করি আমাদের উচিত, বহু আগে শুরু করা উচিত ছিল, আপনি করছেন, আপনি একটু ইয়েটা বাড়াই দেন, যে ভারতে যা যা বলবে তার কাউন্টার আমরা করব। এরপরে যদি কোনোদিন আমাদের মিডিয়ারা মানে বিবেক ফিরে আসে, আমরা বলবো। তবে কালাদান দিয়া আমি মনে একটু পরেই শুরু করি। আমার মনে হয় আপনাকে অশেষ ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে, জাকব ভাই। আপনি একটা ভালো একটা প্ল্যাটফর্ম ধরছেন। ভারতের জন্য আপনারই দরকার, এই গালিগুলি ভারতের জন্য দরকার। কিছু গালি আমরা শিফট করি শুভেন্দ্রের জন্য, সবটা একটু দিয়েন না, কি অর্ধেক অন্তত শুভেন্দ্রের দিকে চাপান, আমার মনে দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলতেই পারি ভাই, আমরা বলতেই পারি সিলেটের উত্তরে আমাদের ডিভিশন, এদিকে চিটাগাং ডিভিশন, মাঝখানে কুমিল্লা, আমরা তো আগরতলা ত্রিপুরা আমরা নিয়ে নিতে পারি চা খেতে খেতে, বলতেই পারি, কোনো অসুবিধা নাই। আমরা বলবো, আপনি বলবেন, আমরা বলবো, কোনো সমস্যা নাই। কোনো এটা আমাদের, আমরা তো আলোচনা করি না, আমাদের ট্যাকটিক্যাল লোকেশন গুলো দেখেন। আমাদের পেটের ভিতরে ত্রিপুরা, ত্রিপুরা আমার পেটের ভিতরে। আমরা কিন্তু হিলটাসে সিগন্যাল দিয়ে ক্রস কান্ট্রি মারলে মানে একদিনে আমরা ইনফিল্ট্রেশন করে কাভার আপ করতে পারি। ইভেন আমি খেয়াল আছে কয়েক বছর আগে হাম্মাম জলপ্রপাত দেখতে গেছিলাম, ওখানে সীমান্ত দেখা যায়। আমি ডুকি মেরে আবার দেখতে গেলাম ভারতটা কেমন দেখতে। কথা হলো আমাদের জনগণ সাহসী, তারা সব জানে ভারত ওইখানে বসে এই নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমাদের অনেক ক্ষতি করে ফেলছে আওয়ামী লীগ। আমাদের শত্রু যারা ছিলেন স্বাধীনতাগামী, এদের সাথে সুসম্পর্ক ছিল আমাদের সবারই কম বেশি, আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে। দরকার আগামীতে আমরা তাই করব। এখন আমরা শান্তি বাহিনী করতে গিয়ে নির্যাতন নিপীড়িত হচ্ছি জনগণ পার্বত্য এলাকার। যে ভারত দায়ী, কোন একটা রাজনীতিবিদ বলছে কখনো শান্তি বাহিনী সৃষ্টির জন্য ভারত দায়ী? কেউ বলে নাই। খালি কথায় কথায় 10 ট্রাক, কথায় কথায় 10 ট্রাক। এই যে কত ট্রাক ভারতে শান্তি বাহিনী দিছে, এখনো দেয়, এবং তারা পালে আমাদের সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। কোন রাজনীতিবিদ কোনো কথা বলে নাই।
লজ্জা। এরা যে জাতির আহ, কুলাঙ্গার বলবো, মাঝে মাঝে খেপে যাই। মানে বলা উচিত 30,000 লোক মারা গেছে আমাদের ওইখানে, বাঙালি, কিন্তু এখানে বসে তোমরা ফুর্তি করতেছেন। ধন্যবাদ ভাই। হাসিন ভাই একটা চমৎকার কথা বলছেন যে কথায় কথায় 10 ট্রাক অস্ত্র, কথায় কথায় 10 ট্রাক অস্ত্র, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশে জঙ্গি তৎপরতা রেস করছে সন্তু লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে ভারত। এই বিষয় নিয়ে আওয়ামী লীগ কোনো কথা বলে না, এই বিষয় নিয়ে বিএনপি কোনো কথা বলে না। আচ্ছা, আপনি কি এই বিষয় নিয়ে জামাতের কোনো কথা শুনছেন? জামাত ইসলামী কথা বলছে এটা নিয়ে? জামাত ইসলামী মনে করো, এই যে সাদেক কায়েম ছেলেটা খাগড়াছড়ির, এটা কত স্ট্রাগল করে আসতেছে। জামাত কথা বলা তো স্কোপই পায় নাই। আপনি দেখেন, শহীদ জিয়া না হলে ইন্টারেস্ট আমাদের থাকতো না ভাই। শহীদ জিয়াকে সেলুট। এই আমাদের যারা নদী ভাঙা লোক এবং উৎসাহী কিছু লোকদের উনি পুনর্বাসন করছেন, সব খারাপ না, অনেক ভালো লোক ছিল। নদী ভাঙা লোক তো তার দোষ দিয়ে লাভ নাই, পুনর্বাসন করছে দেশের জায়গায়। আজকে এই জন্য অনেক উপজেলা চেয়ারম্যান বাঙালি। আমি মনে করি শহীদ জিয়ার দান অবদান আমরা ভুলতে পারবো না। সেম একই কথা কালাদান বলতেছেন, এই রোহিঙ্গাদের ট্রেনিং করেছে জিয়া লিবিয়াতে গাদ্দাফির কাছে, কিন্তু খালেদা জিয়া জানতেন না, আমাদের ডিজিএফআই জানতেন না। অনেক কষ্ট, আমাকে বহু চাপাচাপি করা হয়েছে অস্ত্র উদ্ধার করতে রোহিঙ্গাদের। আমি উদ্ধার করতাম অর্ধেক, দিয়ে দিতাম আরেক গ্রুপকে। ডিজিএফআই যে কি কাজ করছে ওই সময়, তাদের কোনো জ্ঞানের কোনো ধারণাই নাই। এগুলি আমাদের অ্যাসেট, মানুষগুলি। আমি অস্ত্র দিতাম, কোনো মানুষ দিতাম না। অস্ত্র আবার চিন্তা ভাবনা করে দিতাম কতটুকু দরকার, কারণ এগুলি তো আমাদের আমাদের উদার চিন্তা চেতনার ফসল ছিল এই অস্ত্রগুলি। যারা ওরা জোগাড় করছে, কেন ধরবো? তারপরও ঠিক আছে, অস্ত্র পাওয়া যাবে, কোনো সমস্যা নাই, বাট প্রশিক্ষিত লোককে আমি কাউকে দিব না, আমি দেই নাই। কালাদের নিয়ে পরে বলি, আপনি প্রশ্ন করলে। আমি মনে করি আমাদের সবার ইতিহাস জানতে হবে। কোনো জায়গায় যুদ্ধ করতে গেলে, কোনো জায়গায় গেলে ওই এলাকার ইতিহাস যদি না জানেন 50 বছর পুরানো, আমি কিছু আগাতে পারবেন না। আমরা অনেক কথায় কথায় রোহিঙ্গা বলি, এই বার্মা কলোনি পাকিস্তানের এবং মায়ানমারের, পাকিস্তানের কুয়ালামপুরের মক্কার আইয়ুব খান করে দিয়ে গেছেন 68-এ। আইয়ুব খান ওদের পুনর্বাসন করছেন। কিন্তু আমরা ওই বলি আমাদের বাঙালি কোটায় ওরা গেছে। আরে তোরে যাইতে মানা করছে কেটা? মক্কা শরীফে বিদেশে এই যে রোহিঙ্গারা গেছে, আমাদের ওদের পাইনিয়ার। আর আমরা এত গর্ধব, এই 10 লাখ লোক আছে আমাদের রোহিঙ্গা, এদেরকে যদি পাসপোর্ট দিয়া রোহিঙ্গা লিখে দেই, বহু দেশে যাইতে পারে, টাকাটা আমার দেশে আসে। কিন্তু আমরা এই আইকিউ আমাদের নাই। এরা পলায় চলে যাবে দেশে। কেন? তুমি ভিসা দিয়ে দাও, একটা পাসপোর্ট দাও, ওখানে রোহিঙ্গা লিখে দাও, অনেক দেশ তাদেরকে দিবে, টাকা তো আমার দেশে আসবে। তাদের সাধারণ আইকিউ নাই ভাই। আর কি বলবো, তারা চাই লোকগুলি মাদক ব্যবসা করুক, আমি লাভবান হব, এটা আরো বেশি লাভ। এবং এবং এই মাদক ব্যবসার হাব হলো ইন্ডিয়া। ইন্ডিয়াই তাদের হাতে মাদক দ্রব্য তুলে দেয় এবং ইন্ডিয়ানদেরই তাদেরকে পয়সা অর্জনের রাস্তা তৈরি করে দেয়। প্রদীপ ওখানে সাহায্য করে, ওসি প্রদীপ ওখানে এই কাজগুলো করছে। ওসি প্রদীপের সাথে আরো কিছু দারোগারা ছিল এবং এই বদির জায়গাটা এখন দখল করছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং বিখ্যাত সাউয়া। এখন সে তাদের গডফাদার। আমরা এখন ওখানে দাঁড়াই আছি। আপনি একটা কথা বলছেন যে জামাত কথা বলার সুযোগ পায় না। আপনি কি মনে করেন গত 54 বছরের জামাত জাস্ট ডিফেন্সিভ খেলছে, তাদের রাজাকার আলবদর নামের এগেনস্টে খেলছে? কিন্তু নামের এগেনস্টে খেলতে গত 54 বছরে তাদের সফলতা যা আশা, সেটা তো তারা ঘরে তুলতে পারে না। তাদের তো অফেন্সে যেতে হবে। অফেন্সে যাওয়ার জন্য তাদেরকে তো একটা কথা বলতে হবে যে ভারতীয় কৃতদাসরা অথবা জঙ্গি সনাতনীরা আমার দেশকে নাপাক করছে, আমার দেশকে অপবিত্র করছে, দেশের সাথে দেশদ্রোহিতা করছে। জামাতের নেতারা কি এগুলো বলে কখনো, হাসিন ভাই? না, তারা মানে ইনফরমালি আমাদের সাথে আলোচনা যখন হয়, কথা হয়, বলে, ঘৃণা করে, সবকিছু বলে। বাট তাদের সমস্যা হয়ে গেছে, তাদের তো অস্তিত্ব নিয়ে সংকট। দেখো, কোনদিন আওয়ামী লীগ বলছে জামাতকে ইচ্ছা মতো ডুবাইছে, এখন বিএনপিও বলে। এ দুঃখজনক, দুইজনই মুসলিম,
উচিত ছিল দুজনে মিলে আগায় যাওয়া, কারণ তারা ওই বিপ্লবটাকে ধারণ করে না, সনদ সাইন করে না। এখন এই জায়গায় কনফ্লিক্ট। তা আমি মনে করি আপনি আস্থা রাখতে পারেন। আমরা ভাই আমাদের হিল ট্যাক্স নিয়ে ঝামেলা করতেছে, আমি এক হাসিন যথেষ্ট, এক হাসিন যথেষ্ট, আর বহুত আমার হাসিন আছে বাংলাদেশে। আমরা 7 ভাগ করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। কিচ্ছু করতে হবে ওকে, না, আমাদের অস্ত্র দিতে হবে না, কিছুই দিতে হবে না। আমাদের দেশপ্রেম দরকার। ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, আমাদের বাড়াবাড়ি করবে, আমরা বাড়াবাড়ি করবো, পরিষ্কার। এর কারো খাইয়ে আমরা চলি না। আমরা বিদেশ থেকে টাকা পাঠাই, কাজ করে করি বলে টাকা পাঠাই ওরা। আমাদের শ্রমিকরা কাজ করতে পারে বলে ওরা ওদেরকে নেওয়া হয়, ওরা ওই কষ্ট টাকা পাঠায়। দুর্ভাগ্য এত বছর হয়ে গেছে, একটা কঠোর আইন করতে পারি নাই টাকা পাচারের, তাহলে দেশটা ঠিক হয়ে যায়। আমরা যে চোখে চোখ রেখে কথা বলাটা, তুই ভারত, আপনার অবাক হবেন, এর সাথে সময় শেল কোম্পানি ছিল একটা, ওদের লোক জিম্মি করে নেয় সন্টু লারমা নিজে, মেজর রূপায়ণ, মেজর রিপ, প্রচুর টাকা দিয়ে তাদেরকে ছাড়াই আনতে হয়। ওই টাকা দিয়ে তারা রাজনীতি করছে ভারতে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ছিলেন আগরতলায়। অনেক কাহিনী ভাই, এগুলি বলে তো লাভ নাই, আসলে আমাদের রাজনীতিবিদ এগুলি জানেন না। এদের দেশপ্রেম শিখাইতে হবে প্রথম পাহাড়ে নিয়ে, আমাদের ক্যাম্পে রাখতে হবে কয়েকদিন, এদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরবে, তারপরে দেশপ্রেম আসবে, দেশটা কিরকম দেখতে। কারণ ছাড়া গালি দেখবি, কত কষ্টের পাহাড় ভাই। আমার 14 বার ম্যালেরিয়া হয়েছে, আমার কালার ব্লাইন্ড হয়ে গেছে, কিন্তু এদের তো কিছু হয় নাই। আমরা পাহাড়ে থাকতাম, আমাদের কোনো অতিরিক্ত ভাতা দেওয়া হইতো না, ইভেন টিএডিএ পর্যন্ত আমি পাই না, দেওয়ার স্কোপ নাই। কেন টিএডিএ পাই বিডিআর, আমি পাই না। ওরা পায় হাউস রেন্ট, আমি পাই না। তারপর মনে করে কৃষি কর্মকর্তা, ওরা হাউস রেন্ট পায়, আর আমি থাকি ভাঙ্গা ঘরে, নিচে যোগ, উপরে সাপ, বিশ্রী একটা অবস্থা। কেউ মূল্যায়ন করে না আর্মির কৃতিত্ব, এই হিলটাতে কষ্টটা। দেশের জন্য আমরা নিবেদিত ছিলাম হিলে, প্রচুর অফিসার মারা গেছে, এদের পরিবার কেমন আছে সেনা সদা জানেও না। মেজর মহসিন মারা গেছে, লেফটেন্যান্ট আহসান মারা গেছে, তাদের বাপ মা কোথায়, কি অবস্থা, উই ডোন্ট নো। এই সব সময় মুক্তিযুদ্ধের দাওয়াত দেয়, এদের কোনো খবর নাই। যাক, এখন কাজ করতে দেখা যাক। আমরা যদি অতি মানে ত্যাগী লোকদের যদি সম্মান না করি, শ্রদ্ধা না করি, আর লোকজন ত্যাগী হবে না। আপনি হয়তো কালকে না পরশু বললাম, আগে হিল ট্যাক্সের আমরা, যেন আমি বীর প্রতীক হিল ট্যাক্সের জন্য, এটা উঠাই দিচ্ছে হাসিনা, যাতে হিল ট্যাক্সে কাজ না করতে হয়, কাজ না করতে উৎসাহ না পায়। ইভেন মাসিক যে ভাতা ছিল আগে 100 টাকা, মুক্তিযোদ্ধা দেওয়া হলো 10,000 টাকা, এটা বাড়ায় 2,000 করছে, কিন্তু সমান সমান করে নাই। এগুলি সংস্কার করতে হবে, ইনশাল্লাহ আমরা করব। কথা হলো, আমরা যেহেতু কালাদান প্রজেক্ট এর বিশাল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে না আসি, অন্যদিন হেল্প ডেস্ক নিয়ে কথা বলি, সমাজের না কথা বলি, ভালো একটা টপিক হবে। তো কালাদান ওকে, প্রশ্ন করেন ভাই, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ব্রিগেডিয়ার জি আপনার কাছে আসি। জি, আহ, কালাদান প্রজেক্টটা ভারতের জন্য এত জরুরি কেন? মানে আমরা নিজেরাও জানি, আপনিও, আমাদের দর্শকদেরকে যদি আপনি একজন সামরিক কর্মকর্তা হিসাবে, সচেতন বাংলাদেশী হিসাবে, শিক্ষিত সচেতন একজন মানুষ হিসাবে, আপনি কালাদান প্রজেক্টটা ভারতের জন্য কেন জরুরি, যদি আপনি একটু আমাদের আলোকপাত করেন, একটু বুঝতে সাহায্য করেন। প্রথম কথা হচ্ছে যে কালাদান প্রজেক্টের আমি খুব সংক্ষেপে জি বুলেট পয়েন্ট বলি। সেটা হচ্ছে জি যে কালাদান প্রজেক্ট শুরু হয়েছে, এটা কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়েছিল একটা ভারতীয় ডিপ্লোম্যাট, নাম হলো ভেঙ্গেশ সম্ভবত, যে তার তার আই মিন সেই এটা প্রথম প্রপোজ করেছে যে এরকম কালাদান প্রজেক্ট নামে একটা প্রজেক্ট সে শুরু করতে চায়। এটা কেন, এটা এটা সরি ভার্গেস, বিজি ভার্গেস, এটা একটা এই যে পলিটিক্যাল, মানে সে একটা ডিপ্লোম্যাট, এবং সে 1990 সালে এই প্রথম ধারণাটা আনার পরে যেটা সে করেছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল কাজটা শুরু করে অ্যাকচুয়ালি এটা 2010 সালে। কেন 2001-এ যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, বিএনপি গভর্নমেন্ট যখন আসলো, এবং বিএনপি গভর্নমেন্ট শেখ হাসিনার সাথে যে কাজটা তারা শুরু করেছিল, যে টরিডোরের ব্যাপারে 96-এ যে তোড়জোড় শুরু করেছিল, সেটা কিন্তু কমপ্লিটলি এক্সিকিউট করতে পারে নাই। এবং খালেদা জিয়া আসার পরে কিন্তু খালেদা জিয়া এটার সম্পূর্ণ বিরোধিতা করে, যে বাংলাদেশের মধ্য দিয়ে কোনো করিডোর সে যেতে দেবে না। এটা হলো তার স্ট্যান্ড ছিল। এবং এবং যে কয়টা কারণে এই পুরো, এবং ওনার বাধার কারণে কিন্তু আসলে প্রজেক্টটা আটকে যায়। এখন ভারতের কাছে এটা কেন ইম্পর্টেন্ট?
আমি বলবো যে আমি সেই কথা না বলে আমি বলি যে কে এটার বেনিফিশিয়ারি, এই কালাদান প্রজেক্টের বেনিফিশিয়ারি কে। প্রথম কথা হলো ইন্ডিয়ার ল্যান্ডলক নর্থ ইস্ট, 7টা যে তার প্রদেশ আছে, সেই 7টা প্রদেশ, এবং এটার প্রাইমারি হলো মিজোরাম। মিজোরামই এটা এন্ট্রি করবে, এবং তারপরে যে বাকি যে 7টা স্টেট আছে যেমন আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, এদের সাথে আপনার কানেক্ট করতে চায়। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের উপরে ভরসা করে তারা যে এন্ট্রি চাচ্ছিল থ্রু বাংলাদেশ, ত্রিপুরা হয়ে এবং এই 7টা দেশে ঢোকার, এটা যখন অনিশ্চিত হয়ে যায় তখন তারা এই প্রজেক্টের উপর জোর দেয়, এবং এই প্রজেক্টটা কিন্তু এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে যে এটা ইন্ডিয়ার একটা অল্টারনেটিভ এন্ট্রি টু কলকাতা পোর্টের সাথে সিতুয়ে পোর্টের একটা কানেকশন, এটার জন্য। আর একটা হচ্ছে যে তারা বাংলাদেশের উপরের জন্য বাংলাদেশের যে লিভারেজ ছিল সেই লিভারেজটা যেন আর না থাকে, সেই জন্য কিন্তু তারা এই অল্টারনেটিভটা বেছে নেয় আর কি। এখন এতে কি করা হচ্ছে, তাদের কিন্তু যে ডিস্টেন্স তাদের কাভার করতে হতো সিতুয়ে থেকে মিজোরাম পর্যন্ত, 287 কিলোমিটার ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সটুকু যদি শুধুমাত্র সিতুয়ে থেকে থ্রু রিভার, এবং এই জন্য এটাকে মাল্টিমোডাল বলা হচ্ছে, যে সমুদ্র থেকে নদী, নদী থেকে রাস্তা, এই সবকিছু মিলিয়ে এখন এটা পড়েছে এমন একটা জায়গায়, আরাকান রাজ্যে পড়েছে এবং চীন স্টেটে পড়েছে। এই দুইটা যে ট্রাইব বা দুইটা যে জাতিগোষ্ঠী, তাদের সংঘাতের কারণে কিন্তু পুরো প্রজেক্টটা মোটামুটি ঝুলে যায়। এবং এই প্রজেক্টটা শুরু করার জন্য তাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে এটার যেন কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে, এবং নিরাপত্তার ঝুঁকি নিশ্চিত করার জন্য তারা সামরিক জান্তার সাথে তাদের যে চুক্তি হয় যে তুমি এখানে মুসলমানদের যদি তুমি সরাই দিতে পারো তাহলে আমাদের এই প্রজেক্টটা মোটামুটি সিকিউর থাকবে, এবং সেখান থেকেই কিন্তু আমাদের রোহিঙ্গাদের উচ্ছেদ শুরু হয়। এবং তখন শেখ হাসিনার গভর্নমেন্ট ক্ষমতায়, এবং আমি মনে করি যে ওইখানে যে এই প্রজেক্টটা যখন কনসিভ করা হয়েছিল তখনই আসলে আমাদের অ্যান্টিনা খাড়া হওয়ার কথা ছিল। আমি কিন্তু যখন এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো তখন কিন্তু আমি সম্পূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে, আমি কোনো হাইপ বা কোনো ইন্ডিভিজুয়ালকে আমি এটার মধ্যে ব্লেম কে করলো কে না করলো কেন, আমি বলবো যে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের এই ফোকাসটা ছিল না। আচ্ছা, খালেদা জিয়াকে কনভিন্স করতে পারে নাই, কিন্তু শেখ হাসিনাকে কনভিন্স করতে পেরেছে, এবং শেখ হাসিনাকে কনভিন্স করার পরেই কিন্তু তারা একবারে র্যাপিডলি এই কাজটা শুরু করে, এবং ইনিশিয়ালি তারা 532 কোটি টাকা দিয়ে শুরু করে, কিন্তু নিরাপত্তার কারণে এই প্রজেক্ট পিছাইতে এখন তাদের টার্গেট হচ্ছে 27 সালের মধ্যে তারা এটা শেষ করতে চায়। এটার ব্যয় অলরেডি 3200 কোটি রুপিতে চলে গেছে। সমস্যা এখন দাঁড়াইছে কিন্তু দুই জায়গায়। একটা হচ্ছে যে এই পুরো আরাকান পুরো রাজ্যটাই মোটামুটি 90%, 17টা শহরের মধ্যে 15টা শহর আছে আরাকান আর্মির কন্ট্রোলে, আর বাকি 2টা শহর তাদের কন্ট্রোলে নাই, এটা সামরিক জান্তার কন্ট্রোলে। এবং একটা জায়গা যেমন পালেতুয়া, যেটা সেই জায়গাটা হলো অ্যাকচুয়ালি চীন যে একটা স্টেটের যে একটা ইনসার্জেন্সি গ্রুপ আছে তাদের আন্ডারে আছে। তো এটা হলো ওদের নাম হলো চীন ল্যান্ড ডিফেন্স ফোর্স আর কি, তারা হলো সিডিএফ পালেতুয়া, এদের আন্ডারে হলো পালেতুয়া। তো পালেতুয়াকে যদি ক্লিয়ার না করতে পারে তাহলে কিন্তু সিটিএ থেকে মাল্টিমোডাম প্রজেক্টটা কিন্তু থ্রু হবে না। তো এইখানে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা আটকে আছে। এখন এইটা যতক্ষণ পর্যন্ত না সলভ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রজেক্ট চলবে না। কিন্তু বাংলাদেশের উপরে যে চাপটা এখন আসতেছে, যে বেগম খালেদা জিয়া থাকতে বাংলাদেশের কিন্তু একটা খুব সলিড স্ট্যান্ড পয়েন্ট ছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে কোনো রকম আমি করিডোর দিব না, সুতরাং তারা ওই প্রজেক্টটা নিতে বাধ্য হয়েছে। আর এখন বাংলাদেশ যেন কোনো ওই প্রজেক্টের উপর কোনো যেন বাধা তৈরি না করতে পারে, সেই জন্য কিন্তু এখন তাদের নতুন ডিপ্লোম্যাটিক মুভ, যে আমরা বাংলাদেশের কন্ডিশন যাই হোক না কেন আমরা বাংলাদেশের উপর আর ডিপেন্ড করতে চাই না, আমরা একটা অল্টারনেটিভ রুট খুলতে চাই। এখন এইখানে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যাটা হলো আমরা যখন এই প্রজেক্টটাকে দেখবো, আমরা কিন্তু এখানে দেখবো না যে কোন ইন্ডিভিজুয়াল এটার মধ্যে ইনভলভ। আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা স্ট্র্যাটেজিক ইম্পারেটিভ যে আমরা বাংলাদেশ হলো কি 94% বাংলাদেশের বাউন্ডারি হলো ইন্ডিয়ার সাথে, শুধুমাত্র 271 কিলোমিটার বাউন্ডারি এটা হলো মিয়ানমারের সাথে। তো আমি যদি বলি যে আমার তো শত্রুতা হইলেও 2টা দেশ, বন্ধুত্ব হইলেও 2টা দেশ, কিন্তু আমি জানি এই পর্যন্ত 54 বছরের যে ভারতের যে বিহেভিয়ার বাংলাদেশের সাথে, আমি কোনোভাবেই তাকে বিশ্বাস করতে পারি না যে সে আমার স্বার্থে
কাজ করবে, সে শুধুমাত্র তার স্বার্থেই দেখবে এবং আমার স্বার্থকে সে উপেক্ষা করবে, অ্যাট টাইমস আমাকে ফোর্স করবে যেন আমি আমার স্বার্থ আমি অর্জন না করতে পারি এবং আমার নিরাপত্তা হুমকি সম্মুখে থাকবে। এই অবস্থায় কি করতে হবে, আমাদের যে পূর্ব দিকের যে প্রতিবেশী তার সাথে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা দরকার। প্রেজেন্ট কনটেক্সটে এটা একটা ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু এটা অ্যাচিভেবল। আমার কথাটা অ্যাচিভেবল। এখানে মেইন চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে মায়ানমার একটা সামরিক সরকার, সারা পৃথিবীর চায় যে তাকে আইসোলেট, তাকে তার উপর স্যাংশন আছে। সুতরাং পৃথিবী, আমরা যদি একটা ভালো সম্পর্ক করতে যাই তখন আমরা হয়তোবা এটার কারণে আমরা এফেক্টেড হতে পারি। সেই জন্য আমাদের যে যে এটা একটা চ্যালেঞ্জ আমাদের। সেকেন্ড হচ্ছে যে সেখানে একটা অ্যাক্টিভ সিভিল ওয়ার আছে এবং এই সিভিল ওয়ারের মধ্যে আমাদেরকে ইনভলভ করতে হবে। আমাদের কিছুদিন আগে আমাদের যে করিডোরের ব্যাপারটা আসলো, এখানে মনে রাখতে হবে আমেরিকারও কিন্তু ইন্টারেস্ট আছে কালাধান প্রজেক্ট যেন অ্যাচিভ করা যায়, কারণ কালাধান প্রজেক্ট যখন যদি এটা সফল হয় তাহলে কিন্তু চায়না ব্যাকফুটে থাকবে। চায়নার যে রোডস অ্যান্ড বেল্ট অ্যান্ড রোডওয়ে ইনিশিয়েটিভ, এটা কিন্তু এফেক্টেড হবে এবং সেই কারণে কিন্তু আমেরিকা চায় যে এই কালাদান প্রজেক্টটা এস্টাবলিশ হোক। এখন আমাদের যে করিডোরের ব্যাপারটা আসলো, যদিও এটার এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে আমরা আমাদের রোহিঙ্গাদেরকে আমরা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করব, কিন্তু আরাকান আর্মি 4 তারিখেও বলেছে, এই যে 4 মেতে যে সাক্ষাৎকার ডিপ্লোমেটে আসছে সেখানেও সে বলেছে আমরা রোহিঙ্গাদেরকে গ্রহণ করব, কিন্তু কারো চাপে পড়ে গ্রহণ করব না। এটা হবে বিটুইন বাংলাদেশ এবং আরাকান, আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়ায় হবে। এবং এখানে এই কথাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাংলাদেশকে কিন্তু কাউকে হ্যাপি করার জন্য কাজ করলে চলবে না। বাংলাদেশকে যে কাজটা করতে হবে সেটা বাংলাদেশের নিজের স্বার্থে করতে হবে। আমাদের স্বার্থ হলো এই 12 লাখ যে রোহিঙ্গা আছে, এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা এবং এটা একটা বিরাট সামাজিক সমস্যা তৈরি করছে। সুতরাং আমরা আরাকান আর্মির সাথে যেভাবেই হোক, আমাদের যে টার্মসই হোক, আমাদের কিন্তু আমার কাছে কিছু সমাধান, আমার কাছে প্রস্তাব আছে, কিন্তু আমি বলবো যে এটা করার জন্য একটা খুবই একটা ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাটিক মুভস দরকার উইথ আরাকান আর্মি, এবং সেই সাথে সামরিক জান্তার সাথেও আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, যেন আমরা তাদেরকে সাহায্য করছি না, এটা হলো আমাদের সমস্যা দূর করছি। আমরা কিন্তু জান্তার বিরুদ্ধে গেলে চলবে না। তারা কিন্তু এখন বলা হচ্ছে যে একটা কাইন্ড অফ এ স্টেট উইদাউট এনি রিকগনিশন, এরকম একটা ক্ষমতাকে কিন্তু আমি এখন ইগনোর করতে পারবো না। তো এটা একটা রিয়েলিটি। তো এই হলো আমার রোহিঙ্গা ক্রাইসিসটা একটা অনেক পুরনো ক্রাইসিস। এখানে আমাদের রোহিঙ্গাদেরও অনেক সমস্যা আছে এবং তারা নিজেরাই অর্গানাইজ না। তাছাড়া যদি আসলে আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা একটা নেশন স্টেটের মতো যদি আমরা ডেভেলপ করতাম আমাদের ইন্টারেস্টটা দেখে, তাহলে কিন্তু এই রোহিঙ্গা সমস্যা কিন্তু বহু আগেই কিন্তু আমরা কিন্তু একটা স্ট্রং পজিশনে থাকতে পারতাম। এবং এটা কি করতে হবে রোহিঙ্গাদের নিয়ে, এই জিনিসটা আমি আর লাইভে বলতে চাই না, বাট কথা হচ্ছে যে আমাদের কাছে বিভিন্ন রকম অপশন ছিল যেটা দিয়ে আমরা সেই সামরিক জান্তার উপর আমরা চাপ সৃষ্টি করতে পারতাম। এবং চাপ সৃষ্টি করলে কিন্তু এটা কোনোভাবেই যদি আমরা খুব শক্ত হয়ে ধরতাম, জাতীয় স্বার্থকে যদি সামনে রেখে যদি কাজটা করতাম, তাহলে কিন্তু আমরা আজকে এই মাল্টিমোডাল প্রজেক্টের জন্য আমাদেরকে এইভাবে লোক খুঁজে বেড়াতে হতো না যে হু ইজ গোয়িং টু হেল্প দ্যাট প্রজেক্ট টু ইমপ্লিমেন্ট, এইটা আমাদের করতে হতো না। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যত এখন যেহেতু মায়ানমার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি ফর আস, কারণ আমাদের প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা এক্সিট লাগে। আপনি যখন কোনো একটা অনিচ্ছাকৃত চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে যদি পড়েন, যেমন আপনারা ইতিপূর্বে দুই আলোচনা করছিল যে ভারতীয়রা যে কোনো যখন তখন বলে যে আমরা বাংলাদেশকে কয়েক মিনিটের মধ্যে দখল করে ফেলবো ইত্যাদি ইত্যাদি। এটার ব্যাপারে আমি ফিল করি, আমার পয়েন্ট অফ ভিউ, এটা জাতীয় যারা নাকি আমাদের স্ট্র্যাটেজি তৈরি করে, এটা তাদের একটা খুব কোয়াইট অ্যাক্টিভিটিস থাকা দরকার। এবং এই কোয়াইট অ্যাক্টিভ সবসময় চিৎকার করে চেঁচামেচি করে কথা বলার দরকার নাই, কাউকে ইন্ডিভিজুয়ালি ব্লেম করার দরকার নাই, বাট দ্য নেশন শুড হ্যাভ এ প্ল্যান হাউ টু ডিল উইথ দিস থ্রেটস। এবং যদি কোনো এটা যেহেতু এটা বাংলাদেশ কিন্তু একটা স্টেট, ইটস নট এন আইল্যান্ড স্টেট, এটা একটা বিভিন্ন গোষ্ঠী দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত না। এখানে একটা সরকার আছে, তার একটা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সামরিক বাহিনী সরকারের অধীনে থাকে। সুতরাং সামরিক বাহিনী ইচ্ছা করলে কিন্তু তারা অনেক কিছু বলতে পারে না, তবে তারা অ্যাডভাইস করতে পারে। এই জন্যই আমি বলি যে বাংলাদেশের মতো একটা দেশে, সারা পৃথিবীর সব দেশেই কিন্তু একটা সিচুয়েশন রুম থাকে,
হেড অফ দি এক্সিকিউটিভের একটা সিচুয়েশন রুম থাকে, যেখানে প্রতিদিন সকালবেলা সিকিউরিটি ইস্যু নিয়ে কথা বলা হয়, প্রেজেন্ট মানে হ্যাপেনিংস অফ দ্য ওয়ার্ল্ড, ইম্প্যাক্ট অন বাংলাদেশ, এই বিষয়গুলি 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু কভার করে। আমি জানি না আপনাদের নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, যেমন বাংলাদেশ সারা পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট বলা হয় যে টপ মোস্ট এক্সিকিউটিভ অফ এনি হেডকোয়ার্টার ইজ দিস সেক্রেটারি জেনারেল। ইনিও কিন্তু আপনার প্রতিদিন সকালবেলা 9টায় নিউ ইয়র্কে কিন্তু তার সিচুয়েশন রুমে সে সারা বিশ্ব নিয়ে তার উপর তাকে একটা ব্রিফিং দেওয়া হয়। আমি মনে করি আমার দেশের যে প্রধানমন্ত্রী হোক বা যে প্রেসিডেন্ট হোক, যেই হেড অফ দ্য স্টেট হবে বা হেড অফ দ্য গভর্নমেন্ট হবে, তার কাজ কিন্তু সকালবেলা এসেই একটা আপডেট নেওয়া, নট ফ্রম এ ইন্ডিভিজুয়াল, ইট শুড বি এ টিম অফ পিপল যারা তাকে অ্যাপ্রাইজ করবে যে গত 24 ঘন্টায় কি ঘটেছে এবং এটার আউটকাম কি হতে যাবে, এফেক্ট কি হতে যাচ্ছে, আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার। এটা যদি হতো তাহলে কিন্তু এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে ঢুকতে পারতো না, কারণ আমাদের আইজ এন্ড ইয়ার্স থাকার কথা আমাদের অ্যাক্রস দ্য বাউন্ডারি, এবং আমি বলবো যে আমাদের টার্গেট কান্ট্রিতে, যেখানে আমি দেখতে পাবো সেখানে কি কি ঘটনা ঘটছে, কি কি সিকিউরিটি সিচুয়েশন তৈরি হচ্ছে যেটা আমাকে এফেক্ট করবে। তো এই মেকানিজম যদি একটা স্টেটের ভিতরে না থাকে ভাই, আমি আপনাকে কাউকে দোষ দিয়ে লাভ নাই। এটা হলো একটা স্টেট যখন এরকম একটা ফ্র্যাজাইল কন্ডিশনে আপনি দেয়ার ইজ নো মানে প্রপার গভর্নেন্স যখন দেশে না থাকে, তখন কিন্তু এই সমস্ত মেকানিজম, এই সমস্ত ইনস্টিটিউশন ডেভেলপ করে না। এগুলি খুবই প্রফেশনাল ইনস্টিটিউশন, এবং রাজনৈতিক পরিবর্তনের সাথে কিন্তু এই প্রফেশনাল ইনস্টিটিউশনগুলি কোনো সময় চেঞ্জ হওয়ার কথা না। স্টেটের যে পলিসি, এই ইনস্টিটিউশনগুলি কিন্তু স্টেট পলিসি ফলো করার কথা, তারা কিন্তু রাজনৈতিক সরকারের লাইনে চলার কথা না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এই কালচারটাই গড়ে ওঠে নাই, এই প্রফেশনাল অ্যাটিটিউডটাই গড়ে ওঠে নাই। এবং আমাদের এটা আরেকটা কারণ হলো, আমাদের যারা রাজনীতিবিদ, যারা নাকি সরকার প্রধান বা স্টেট প্রধান, তারা কিন্তু কখনোই তারা এটা যে একটা সিরিয়াস ম্যাটার, এই জিনিসটাই তারা কিন্তু দেখেন। আজকে ট্রাম্পের কি অবস্থা, যে তার যে অ্যাডমিনিস্ট্রেশনে প্রপার ডিপ্লোমেট না থাকার কারণে, এক্সপিরিয়েন্স লোক না থাকার কারণে কিন্তু আজকে পুরো জিনিসটা সে সারা পৃথিবীকে কিন্তু সাফার করাচ্ছে। ঠিক একইভাবে দেশের যখন রাজনৈতিক নেতৃত্ব তার যখন এই উইজডমটা না থাকে, তখন কিন্তু দেশ এভাবেই সাফার করবে এবং প্রফেশনাল ইনস্টিটিউশন ডেভেলপ করবে না। তো আমি বলবো এটা কাউকে দোষ দেওয়ার প্রয়োজন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আমরা যে মিলিটারি অফিসার গুলি এখন প্রেজেন্ট জেনারেশন যে মিলিটারি অফিসার, আমি পরম বিশ্বাসে বলতে পারি দে আর হাইলি কোয়ালিফাইড টু ক্যারি আউট, টু গিভ এ প্রপার সাজেশন টু এ পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং তারা গভর্নমেন্ট নিবে কি নিবে না সেটা অন্য ব্যাপার, বাট তারা কিন্তু খুবই প্রফেশনাল। তাদের উপরে কিন্তু যদি সরকারের আস্থা না থাকে, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। এবং আমি বলবো যে প্রফেসর ইউনূসের সময় সিমিলারলি আমার মনে হয় না যে সে মিলিটারিকে অনবোর্ড করতে পেরেছে। এটা কিন্তু ইট ইজ এ রিকোয়ারমেন্ট, এটা কিন্তু রাজনৈতিক বা অরাজনৈতিক সরকারের দায়িত্ব মিলিটারিকে অনবোর্ড করা, মিলিটারির দায়িত্ব না কিন্তু সরকারের। জিয়া ভাই, আপনার কথাটা কি আমি যদি বলি, ধরেন আমি আপনার সাথে একমত হলাম বা দ্বিমত পোষণ করলাম, আপনি বলবেন যে একটা সরকারের দায়িত্ব ডিফেন্স আর্ম ফোর্সেস সার্ভিসকে অনবোর্ড করা। এখন আর্ম ফোর্সেস সার্ভিসেস এর কমান্ডার যারা থাকে, ডিসিশন মেকিং যারা থাকে, আমি এজ এ হোল, আমি ইন জেনারেল সবাইকে জেনারেলাইজ করতেছি না, কমান্ডিং এর যারা থাকে তারা বলল যে না, they have a different agenda, they are not going to be on board. সেক্ষেত্রে কি করার থাকে? একটা কথা আপনি মনে রাখেন, একটা ট্রেনের বগি যত শক্তিশালী অথবা স্ট্যান্ডার্ড হোক না কেন, ইঞ্জিন যেদিকে যায়, ইঞ্জিনের পিছুই বগিগুলো যাবে, এটা ট্রেনের নিয়ম। আর্মিতে, আর্ম ফোর্সেস সার্ভিসেসে একটা জিনিস মেনটেন করা হয়, কমান্ড এন্ড কন্ট্রোল। এখন যেখানে আর্মি চিফ একেবারে স্পেসিফিক, আপনাকে আমি বলি, এখানে লুকানোর কিছু নাই। জেনারেল জাহাঙ্গীরকে ডিজিএফআই ডিজি বানানো হয়েছে তাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়ার জন্য, ডক্টর ইউনূসের না। এখন আর শেষ করতে দেন ভাই, আমাকে শেষ করতে দেন। বলেন আপনি, অসুবিধা নেই, আমি শেষ করতে দিব আপনাকে। ওকে, হামিদকে ডিজিএফআই ডিজি বানানো হয়েছে এই কন্ডিশনে যে তারেক সিদ্দিকীকে ব্রিফিং দিতে হবে। বিএনপির সময় ডিজিএফআই ডিজি বানানো হয়েছে সাইদ ইস্কান্দারকে ডিজিএফআই ব্রিফিং, ইন্টেলিজেন্স ব্রিফিং এর জন্য।
এখন আমি ওই সাইদ ইস্কান্দার আর তারেক সিদ্দিকীর কাছে যাচ্ছি না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সময় আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাসের মধ্যে একটা ব্রিফিং পায় নাই, তাকে এই ব্রিফিংটা দেওয়া হয় না। এখন ডক্টর ইউনূসের ব্যর্থতা ছিল ডে ওয়ান, যে সে এই ব্রিফিংটা আদায় করতে পারে নাই। এই ব্যর্থতা ডক্টর ইউনূসের, আমি এই ব্যর্থতাটা অন্য কাউকে দিতে চাই না, কিন্তু একটা কথাও আবার বলি, ব্রিফিং এর জন্য শুধু আপনি পরিস্থিতিটা কত মিসফুল করা হয়েছে, বলা হয়েছে যে আপনি আয়নাঘর ভিজিট করতে পারবেন না, ততক্ষণে জাহাঙ্গীরে বলা হয়েছে সব আলামত নষ্ট করো, এসইউ কে দায়িত্ব দেওয়া হয়েছে সব আলামত নষ্ট করো। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস 6 মাস না 8 মাস পরে কইছে এবার আপনি যাইতে পারেন। আপনি কতটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনস্ট্যান্ট করা হয়েছে, এটাকে কি বলে, কনস্ট্যান্ট করা হয়েছে যে আপনি ওখানে যেতে পারবেন না। এখন ডক্টর মোহাম্মদ, একটা কথা বলি, আপনার ছোট ভাই অথবা আপনার কলিগ অথবা আপনার সাবঅর্ডিনেট আপনার হাত পা বেঁধে দিছে, আপনি চেষ্টা করবেন আপনার ওয়েতে এই সম্মানটাকে পুনরুদ্ধার করা যায় কিনা, এটা একটা অপশন। বা রাষ্ট্র এবং ইনস্টিটিউশনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আমি যদি বাইরে গিয়ে বলে ফেলি ওয়াকার আমার নিয়ন্ত্রণে না, দেন দ্যাট উড বি এ ডিজাস্টার টু মাই ম্যানেজমেন্ট। এখন আপনি যদি বলেন অনবোর্ডে নিতে পারে নাই বা আসে নাই, এক্ষেত্রে আমাদের আমি আপনাকে বলি একটা জিনিস, সেটা হচ্ছে ইফ আই হ্যাভ এ রং হর্স, মানে ইফ আই ডোন্ট হ্যাভ এ রাইট হর্স, সেই হর্সটাকে কিন্তু ঠিক করার দায়িত্ব কিন্তু আমার, আমাকে ওকে বশ মানানোর দায়িত্ব আমার। এখন আমি কিভাবে মানাবো সেটা কিন্তু ঘোড়ার উপরে ডিপেন্ড করবে না, সেটা কিন্তু ঘোড়ার মালিকের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে না? আপনাকে আমি অ্যালবার্ট সান্টিয়াগোর একটা নোবেল আপনি পড়ছেন কিনা জানি না, সে হর্স রাইডারদের নিয়ে সে একটা কথা বলছে, ট্রু, ইফ ইউ ক্যান নট ম্যানেজ এ হর্স, কিল দ্য হর্স। হ্যাঁ, তো আমি those horse should be categorized as the red one. Don't keep them alive. আচ্ছা, এখন আমি আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস পারে নাই, আমি এটা নিয়ে বিতর্কে যাব না। এখন আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি ফরওয়ার্ড লুকিং পারসন, আই ডোন্ট ওয়ান্ট টু, আমাদের দেখেন আপনি, আমরা যখনই আমরা ভুল ত্রুটি আলোচনা করি, উই অলওয়েজ গো ব্যাক, উই মাস্ট টেক এ স্টক, যে আমরা অতীতের ভুলটাকে মনে রাখবো, কিন্তু আগামীর পথটা তো আমার ঠিক করতে হবে। জাতিগতভাবে আমরা জিয়া ভাই জাতিগতভাবে আমাদের চরিত্র এটা না, জাতিগতভাবে আমাদের চরিত্র হইছে আওয়ামী লীগ 10 টাকা চুরি করছে, বিএনপি 1000 টাকা চুরি করবে, এই বিএনপি 1000 টাকা চুরি করবে, আওয়ামী লীগ 10,000 টাকা চুরি করবে, অর্থাৎ আমরা মিস্টেক রে আমরা কারেক্ট করবো না রে ভাই। না, বুঝলাম, বাট কথা হলো যে এটা তো কোথাও না কোথাও স্টার্ট করতে হবে না? আমি একমত। আপনার যদি এখন আমরা করি না, আমাদের চারিত্রিক এটা দুর্বলতা, তার মানে কি আমরা আশা ছেড়ে দিয়ে দিব? আমরা করবো না। কিন্তু একটা কথা আপনাকে আমি বলি, আমি বলি, আপনি যদি আমি একটা কথা বলি আপনাকে, দেখেন যে আপনি যদি একটা মিলিটারি ধরেন এসে এখন যে কথাবার্তা চলছে, যে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি ফেইলার হয়, দেন মিলিটারি ক্যান সর্ট আউট দ্য ইন্ডিভিজুয়ালস if the individual has really made a mistake, made a blunder. বাংলাদেশে কিন্তু প্রচুর ইতিহাস আছে, যদি এটা ওই লেভেলে, আপনি জানেন যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিল 91 সালে, কিন্তু এয়ার চিফ ওয়াজ স্যাকড, নেভাল চিফ ওয়াজ স্যাকড, কারণ তারা তাদের যে ওই 1991-এ ঘূর্ণিঝড়ের সময় তারা সেই করতে পারে নাই, তারা তাদের মানে জিনিসপত্র মানে তারা সামাল দিতে পারে নাই, প্রয়োজনীয় মানে আপনি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারে নাই, দে ওয়ার স্যাকড। তো তার মানে কি, যে গভর্নমেন্ট ওয়াজ ভেরি সিরিয়াস, যে হু ইজ অ্যাট ফল্ট, দ্যাট ইন্ডিভিজুয়াল, আপনি তার নিজের মানে ব্যক্তিগত ফল্ট নাই, বাট সিস্টেমিক ফল্ট আছে। তো সিস্টেমের যদি মালিক আমি হয়ে থাকি, এন্ড ইফ মাই সিস্টেম ডাজ নট ওয়ার্ক, দেন আই শুড বি ফায়ার্ড। আমরা হলো পয়েন্টটা হচ্ছে যে এখন যদি আমরা ডিসকাশন করি যে আমরা
অতীতে কে কি করছে না করছে, এই জন্য ভাই, আগামী জিয়া ভাই, তো এখানে জিয়া ভাই, আমি আপনাকে জিয়া না, ভাই, আমি আপনাকে না, আমি জিয়া ভাই, আপনাকে আমি একটা আপনার কথা কথা বলি। বুঝছি, না আমি না না আপনার আমি কথা আমি একটা বুঝছি। কথা বলে আমি আইল ক্লোজ মাই পার্ট। সেটা হচ্ছে এই যে আমরা আলোচনা করছি, এটা কেন করছি আমরা? টু ফাইন্ড এ বেটার ওয়ে টু সলভ দি ক্রাইসিস, তাই না? আমরা কিন্তু ক্রাইসিস গুলিকে নিয়ে যদি আমরা উই মেক মোর সাউন্ড এন্ড দেন উই ডোন্ট গো ফর সলিউশন, তাহলে তো আর লাভ হলো না। আমরা Okay. ক্রাইসিস গুলিকে আমরা আইডেন্টিফাই করি, এইটা উদ্দেশ্য যে ক্রাইসিস কারা করেছে তাদেরকে আপনি আইডেন্টিফাই করে ইউ পাবলিশ ইট ওয়ান্স। ওকে, বাট ওকে, আমরা আপনি কিন্তু আমাদের আগে বাড়তে হবে কিন্তু, তাই না? ওকে, আমি আগে বাড়বো, আমরা ক্রাইসিসটা ফাইন্ড আউট করব। আপনি আর আমি আলোচনার মাধ্যমে পুরো পৃথিবীকে জানাইলাম যে সালাউদ্দিনের মতো কুত্তার বাচ্চাকে বিশ্বাস করা যাবে না, কারণ শিলংয়ে গিয়া ভারতের কাছ থেকে সে ওথ নিছে কালাদান প্রজেক্টে সে সহায়তা করবে। পৃথিবী জানলো, ভাই 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 ভাই, পৃথিবী জানলো, কিন্তু তারেক রহমান জানে না। পৃথিবী জানছে, বিএনপির সিদ্ধান্ত মেকাররা জানে না। তারে শুধু প্রধানমন্ত্রী ওটাকে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই, তাকে তারেক রহমানের অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে, সংসদে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে মন্তব্য করবে, এই দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। আমি আপনার এই কথাটার আমি একটা এখন এটা সমাধানটা কি, লেটস সে আমরা তো মনে করলাম যে এটা একটা সমস্যা, ঠিক আছে? সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি নিরাপত্তা টিমটা কম্পোজ এই সালাউদ্দিন সাহেবকে রাখেই, তার যদি নিরাপত্তা, ইট ইস এ ভেরি টপ সিক্রেট একটা টিম, এবং সেখানে যদি উনি প্রথম কথা হলো যে উনি এটার আর্জেন্সিটা বোঝে কিনা, এটা হলো ফার্স্ট পয়েন্ট। উনি যদি এটা আর্জেন্সিটা বোঝে এবং সেখানে আমাদের কি ভূমিকা হওয়া উচিত উনি যদি নিজে না জানেন, আমি তো সবকিছু জানার কথা না, আমার তো স্পেশালিস্ট আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো ইন ফ্রন্ট অফ আদার্স, দ্যাট গিভ মি অ্যান অনেস্ট ওপিনিয়ন, হোয়াট ডু ইউ থিঙ্ক দিস উই নিড টু ডু নাও। তখনই কিন্তু ইট উইল বি ক্লিয়ার যে কে কি পজিশন নিচ্ছে, এটা কিন্তু এক্সপোজ হয়ে যাবে। এখন আপনি সেগুলি না করে আপনি কোনো ফোরাম রাখলেন না, আপনার ডিসিশন মেকিং কোনো ফোরাম নাই, কোনো সিস্টেম নাই, তাহলে তো আপনি এগুলি পাবেন কোত্থেকে রে ভাই? এই কাজটাই কিন্তু ওই যে নিরাপত্তা উপদেষ্টা, যে ইট ইজ হিজ জব, তার কাজ হলো এই আর্কিটেকচারটা তার তৈরি করার কথা, and he will convince the prime minister যে this is a security situation we need to discuss, এটা আমাদের আলোচনা করতে হবে এবং এই আলোচনায় অমুক লোক থাকতে হবে এবং এই ইনপুট থাকা দরকার আমাদের। আমরা তো ভাই দেখছি 17 বছরে তো আমাদের যে আগের সিকিউরিটি অ্যাডভাইজার, তার কথা বলে তো লাভ নেই, হি ইজ গন, হি ইজ ফিনিশড। এখন আমরা দেখবো যে আগামীতে যারা আসছে তারা কত, এবং আমি জানি সিকিউরিটি অ্যাডভাইজার ইজ এ ভেরি 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 ক্যাপেবল অফিসার, ভেরি ক্যাপেবল অফিসার, কিন্তু তাকে তো কাজ করার স্কোপ পেতে হবে এবং তার যে রিলেশন উইথ প্রাইম মিনিস্টার, হি সাপোজ টু হ্যাভ দ্যাট অ্যাক্সেস এন্ড টু ডিসকাস দিস ম্যাটার, এবং সে সিলেক্ট করবে হু উইল বি দি অডিয়েন্স। এটা এই কনভিন্স করাটাই তার দায়িত্ব, এটাই তার দায়িত্ব। আমি আর আপনি জানবো না তো যে অ্যাকচুয়ালি সেখানে কি আলোচনা হচ্ছে, বিকজ উই আর নট ইন ইট। আমরা এখানে যেটা বলতে পারি হোয়াট শুড বি ডান, তারপরে দেখেন আমরা ওয়েট করি, বিকজ কেউ তো আর আমাকে এসে ব্যাক ব্রিফ করবে না যে হ্যাঁ ভাই আমরা করছি, বিকজ উই আর নট সাপোজ টু লিসেন টু দ্যাট। ইটস এ ভেরি কনফিডেন্সিয়াল ব্যাপার, গভর্নমেন্ট কি পজিশন নিচ্ছে, কিন্তু যখন আপনি এটা বাইরে প্রকাশ পাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি গভর্নমেন্ট কি ভুল করলো না ঠিক করলো। জিয়া ভাই, একটা পৃথিবীতে কিছু চরিত্রের মানুষ আছে, that I know I am an idiot, do not teach me how to become smart because I wanna stay idiot. এটা আমার কথা না, এই কথাটা একজন বলছে, আপনারা পড়ছেন, তিনজনেই পড়ছেন, কিন্তু কেউ অ্যাকনলেজ করবেন না এই কথাটা। ডেল কার্নেগি এই কথা ভাই কন্ট্রাডিক্ট করার আমার আই ডোন্ট হ্যাভ দ্য কারেজ টু কন্ট্রাডিক্ট ইউ, ঠিক আছে না ভাই? এটা ডেল কার্নেগি এই কথাটা বইলা গেছে, হাসিন ভাই, অ্যাডভোকেট মামুন এবং জিয়া সাহেব, আপনারা, আমি এখন 2-3টা জিনিস দেখাবো, নিখুঁত ভাবে দেখবেন, তারপরে মন্তব্য করেন। তারেক রহমানের সিকিউরিটি অ্যাডভাইজার হলো এই লোকটা। ভাই আমার একটু বলার আছে ভাই আসবো জাকুব ভাই, আপনি দ্যাটস অল, আপনি এর বাইরে আর কিছু দেখায়েন না প্লিজ, আমার মাপ চাই আমি আপনার কাছে। ওকে ভাই, এই লোকটা
আবার Okay. এরপরে আর কিছু করে না, হি ইজ এ সিকিউরিটি অ্যাডভাইজার। ভাই একটু আমার ভাই আমি একটা কথা কই, আপনারা কইবেন আপনারা পাশার একটা কাপড় ক্যালকাটায় খুলে রাখবেন, ক্যালকাটার লোকজনরা আপনার ওই নুনি সব দিতেছে, দেশে বসে আপনি টুপি পরে মাথায় দিয়া মসজিদে ইমামতি করতেছেন। হোয়াট ইজ দিস? জাকব ভাই আমি একটু বলি। মানে হ্যাঁ, বলেন। আমরা বলেন। ভাই, আমি আপনাকে কিন্তু হাসিন ভাই। হাসিন এক মিনিট, আমি কিন্তু উনাকে আই রেসপেক্ট হিম বিকজ হি হ্যাজ ডিপ লাভ ফর দি কান্ট্রি and you are looking for a way out. We are not discussing individuals. We should Right. be discussing policies, Right. plans, not them, Okay. not beyond ওকে, that. আমি এখন আপনাকে থামেন একটা কথা আপনাকে, না হাসিন ভাই এক সেকেন্ড। জিয়া ভাই, আপনি একজন জি। দেশপ্রেমিক, আপনি পলিসি নিয়ে কথা কইতেছেন, কিন্তু আপনি তার স্ত্রী পুত্র কন্যা দিয়ে কোন এক জায়গায় কম্প্রোমাইজড, তার দেশপ্রেম দিয়ে আমি কি বাদ ছিড়বো? আমার একটু আমি এটা জাকিব ভাই, জবাব দিতেছেন না, আপনি আমার আমি কথার দিচ্ছি, জবাব দিচ্ছি, দিতেছেন না। আপনি তো আমাকে সুযোগ দিবেন তো জবাব দেওয়ার। Okay, বলেন। বলেন না। সারা পৃথিবীতে যারা যারা রাষ্ট্র চালায় তারা কিন্তু সবসময় আন্ডার ফোকাস, ঠিক আছে? নোবডি টেকস কেয়ার অফ দি পাস্ট। এখন কথা হচ্ছে যে আপনি একটা প্রসেসের ভিতরে আপনি এখানে আসছেন। আপনার পাস্ট যদি আই কিপ অন ডিসকাসিং অ্যাবাউট দ্য পাস্ট, তাহলে কিন্তু আমরা আগে বাড়তে পারবো না। ওকে জিয়া ভাই, ওকে ভাই, আপনি একটা জিনিসকে বারবার রিপিট করতেছেন। নাম্বার ওয়ান, এটা বিরক্তিকর। নাম্বার ওয়ান। নাম্বার টু, ফাদার অফ ম্যানেজমেন্ট টম হপকিন্স একটা কথা বলছে যে তোমরা যদি সত্যমুখী হও আর ওই সত্যকে যদি অ্যাভয়েড করতে চাও, যুক্তি তৈরি করো, বাস্তবতা থাকুক না থাকুক। আমার কথা, আমি জেনারেল আজিজকে কেন বিশ্বাস করি না? কারণ জেনারেল আজিজ পাছার কাপড় খুলছে ভারতের কাছে। আমি জেনারেল আজিজকে কেন বিশ্বাস করি না? তার ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং কে ম্যানিপুলেট করা হইতেছে মদ, মাটি এবং ড্রাগ দিয়া। এখন আপনি বলবেন ভাই মদ, মাগি, ড্রাগ নিয়ে কথা কইেন না, আজিজের দেশপ্রেম আছে। ভাই নো, আই ডিসএগ্রি। আমি এমন অফিসারদের উপরে রিলাই করব না, এমন অফিসাররে আমার চারপাশে রাখবো না যার বউ এবং স্ত্রী পুত্র কন্যারা ভারতের কাছে কম্প্রোমাইজড। আমি তাদের উপরে নির্ভর করবো না। এখন আমি একটা কথা বলি, ইট ইজ নট আজিজ ফল্ট, ইট ইজ দি পারসন হু চোজ আজিজ। আজিজের ফল্ট তো এটা না, তার তো চয়েস ছিল আরো ভালো somebody better. ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসেরও চয়েস ছিল জেনারেল ফেরদৌসকে আর মিলিটারি সেক্রেটারি না বানানোর। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পছন্দ ছিল লেফটেন্যান্ট জেনারেল হাফিজকে তার পাশে না বানানো। এই দুটি ছিল কুত্তার বাচ্চা কম্প্রোমাইজ অফিসার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নাইলা নিয়ে বলদের মতো যমুনায় বসে আসছিল, যার জন্য হোগামারা খাইছে, যথেষ্ট হোগামারা খাওয়াইছে, ভদ্রতা দেখাইছে।